नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो प्रथमेই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে সুপ্রিম কোর্টে কি আলোচনা হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি হিয়ারিংয়ে। তো ভালো করে আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি কালকে সন্ধ্যাবেলার ভিডিওটা গিয়ে একবার চেক করে নাও, সেখান থেকে তোমরা অনেক কিছুই কিন্তু বুঝতে পেরে যাবে। তো তারপরেও তোমাদেরকে জিনিসটা বলে দিই। তো দেখো, সোমবারে কিন্তু সুপ্রিম কোর্ট তারা এই মামলার পুরোপুরি রায় দিয়ে দেবে এরকমটাই জানা গেছে। আর এফএসডিএল তারা কি সত্যি সত্যি তাহলে এআইএফএফ এর হাত ছেড়ে দিচ্ছে? তো এখনো অবধি ইঙ্গিত কিন্তু তাই, মানে পুরনো যে চুক্তি যেটা 8ই ডিসেম্বর শেষ হচ্ছে সেই হিসাবে কিন্তু এফএসডিএল তারা এআইএফএফ এর হাত ছেড়ে দিচ্ছে, কারণ 12.5 কোটি টাকা যে চুক্তির কিস্তি বাকি রয়েছে সেটা কিন্তু এফএসডিএল এআইএফএফকে পে করে দিচ্ছে এবং সব কিছু সম্পর্ক কিন্তু মিটে যাচ্ছে। এছাড়া রাইট টু ম্যাচ যে ক্লজ রয়েছে সেটাও কিন্তু এআইএফএফকে ফেরত দিয়ে দিচ্ছে এফএসডিএল। তো নতুন টেন্ডার ডাকতে চলেছে এআইএফএফ, যেটা অক্টোবরের মধ্যে কিন্তু সমস্ত ঝামেলা তারা মিটিয়ে ফেলবে এরকমটাই কিন্তু তারা দাবি করেছে, যৌথভাবেই দাবি করেছে আর কি সুপ্রিম কোর্টে, যেটা আমি গতকালকে সবটাই আলোচনা করেছি। এবার ব্যাপার হচ্ছে মেন জিনিস, এফএসডিএল তাহলে কি সত্যি সত্যি হাত ছেড়ে দিচ্ছে এআইএফএফ এর? তো দেখো, এফএসডিএল কর্তারা কালকে এই যে মানে হিয়ারিং হওয়ার পর তারা আইএসএল ক্লাবগুলোর সাথে আলোচনা করেছে এবং তারা নিজেরা একদমই আগ্রহী নয় যে পুরোপুরি ভারতীয় ফুটবল থেকে তারা বেরিয়ে যেতে, মানে এআইএফএফ এর হাত ছেড়ে দিতে। তারা জানিয়েছে মানে তারা যেহেতু 15 বছর ধরে বিনিয়োগ করছে এবং প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে কিন্তু তারা ভারতীয় ফুটবলে, মানে আইএসএল এর জন্য আর কি, সেক্ষেত্রে তারা এত সহজে হাত ছাড়তে চাইছে না। মানে নতুন যে টেন্ডার ডাকা হবে সেখানে কিন্তু বিড কি করবে এফএসডিএল, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। তবে যে মানে কথাগুলো শোনা যাচ্ছে বিট কিন্তু করতে পারে এফএসডিএল, সেই রকম একটা চান্স থাকছে। তো আইএসএল এর ব্যাপারটা তোমরা সকলেই শুনেছো যে সুপার কাপ সেপ্টেম্বরে হবে আর আইএসএল কিন্তু ডিসেম্বরে হবে, এইরকমই আলোচনা চলছে, এখনও কিন্তু কিছুই ফাইনাল নয়। এবার তাহলে আইএসএল কারা অর্গানাইজ করবে, কারা এগিয়ে নিয়ে যাবে? তো দেখো, যে টেন্ডার ডাকা হবে সেখানে হতে পারে অনেক বিদেশি কোম্পানি যারা অ্যাপ্লাই করবে আইএসএল চালানোর জন্য, অনেক স্বদেশি কোম্পানিও অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে এবার সেই টেন্ডারে যাকে মনে হবে এআইএফএফ যে টেন্ডার দেবে তাকেই টেন্ডার দেবে এবং তাদেরকে নিশ্চিত করতে হবে যে ডিসেম্বরের মধ্যে তারা আইএসএল চালু করবে, তবেই কিন্তু সেই কোম্পানি টেন্ডার পাবে। সেটা এখন দেখার বিষয় যে কিভাবে কি ব্যাপারটা মেটে। তো অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদেরকে সোজা ভাষায় আমি বোঝাতে পেরেছি। এছাড়া কালকের বিকেলের ভিডিওটাও গিয়ে একবার সকলে দেখে নিও যারা দেখোনি, ওখান থেকে অনেক কিছু তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এইটা, মানে এই বিষয়টা নিয়েই গতকালকে সুপ্রিম কোর্ট তারা একটা বড় মন্তব্য কিন্তু করেছে। তো তোমরা জানো ফিফা আর এএফসি তারা যৌথ উদ্যোগে কিন্তু একটা চিঠি দিয়েছে এআইএফএফকে, যদি এই 30শে অক্টোবরের মধ্যে তারা নিউ কনস্টিটিউশনের বিষয়টি না মেটায়, মানে নতুন কনস্টিটিউশন তারা তৈরি না করে, তাহলে কিন্তু ফিফা ব্যান খাবে আমাদের ভারত, এই রকম কিন্তু তারা হুমকি দিয়ে রেখেছে, ডেডলাইন বেঁধে দিয়েছে। তো সেখানে এই ফিফার বিষয়টা নিয়ে কালকে সুপ্রিম কোর্টে কথা উঠলে সেখানে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় ফিফা যা বলে তা অপ্রাসঙ্গিক। তো কালকে থেকে এই কথাটা খুবই ভাইরাল হয়েছে, তোমরা সকলেই দেখেছো। তো বলা হয়েছে ফিফা যা বলে তা অপ্রাসঙ্গিক। তো দেখো, সুপ্রিম কোর্ট একটা সম্মানীয় জায়গা, সেখানের কিছু কথার মন্তব্যের কিছু বলা উচিত নয়, কিন্তু তাহলেও এই জিনিসটা তোমরা যদি দেখো তাহলে ফিফার কথা অপ্রাসঙ্গিক মানে বিশাল ব্যাপার, কারণ এইটা যদি মানা না হয় তাহলে আমাদের ভারত কিন্তু তারা ব্যান খাবে। 30শে অক্টোবরের মধ্যে ঝামেলা না মেটায় তাহলে আমাদের ভারত ব্যান খাবে। আর ভারত শুধু ব্যান খেলে শুধুমাত্র ভারতীয় জাতীয় দল ভুগবে না, ভুগবে হচ্ছে মোহনবাগান, এফসি গোয়া, ইস্ট বেঙ্গলের ওম্যান টিম, তারা কিন্তু সকলেই কিন্তু এই ঝামেলা ভোগ করবে, মানে তারা এএফসির মঞ্চ থেকে বাদ পড়ে যাবে। এটাই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো দেখা যাক এবার কি হয়। এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু খিল্লি উড়িয়েছে তিরি। তো ব্যাপারটা হচ্ছে এই যে এফএসডিএল আর এআইএফএফ তার যে প্রপোজালটা দিয়েছে সুপার কাপ হবে সেপ্টেম্বরে আর ডিসেম্বরে আইএসএল হবে। তো সেক্ষেত্রে সুপার কাপ যদি সেপ্টেম্বরে হয়, সেপ্টেম্বর তো এই পড়েই যেতে যায়, আর কয়েকদিন বাকি, 2 দিন বাকি। তো সেক্ষেত্রে সেপ্টেম্বরে যদি সুপার কাপ হয় তাহলে প্লেয়াররা প্রি সিজন করবে কবে, দলগুলো প্রি সিজন করবে কবে? আইএসএলের তো এমনিতে 6টা দল তারা পুরোপুরি অপারেশন বন্ধ করে রেখেছে, তারা কিভাবে কি করবে এইটা নিয়ে একটা ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে তিনিও এই বিষয়টা নিয়েই হাসি মজা উড়িয়েছেন আর কি, যে সুপার কাপ সেপ্টেম্বরে হচ্ছে তাহলে প্রি সিজন কবে হবে, এই বিষয়টা নিয়ে হাসি মজা কিন্তু করেছেন। তো এটা করারই কথা, মানে যা মনে হচ্ছে তাই হচ্ছে আর কি আমাদের ভারতীয় ফুটবলে, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি।
তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজকে আমাদের ভারতীয় জাতীয় দলের ম্যাচ রয়েছে তাজিকিস্তানের বিরুদ্ধে। রাত্রির 9টার সময় হবে কাফা নেশান কাপের ম্যাচ। তো আমাদের ভারতের র্যাঙ্কিং 133 আর তাজিকিস্তানের হচ্ছে 106। আর কাফা নেশান কাপের এই ম্যাচের তোমরা লাইভ কোথায় দেখতে পাবে তোমাদেরকে বলে দিই। তো আজকের যে ম্যাচটা রয়েছে এবং সম্পূর্ণ সব যে কাফা নেশান কাপের আমাদের ভারতের ম্যাচগুলো হবে সেগুলো তোমরা ফ্যান কোড অ্যাপে কিন্তু দেখতে পাবে। তো ফ্যান কোড অ্যাপে যেমন তোমরা দেখতে পাবে তেমনই কিন্তু লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মাস্ট। আমি রোজই সবাইকে বলি টেলিগ্রাম চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো নতুন কোচ খালিদ জামিল তার তত্ত্বাবধানেই কিন্তু আজকে দল নামবে আমাদের ভারতের, যেখানে 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারেন খালিদ জামিল। গোলকিপার গুরপ্রীত বা অমরিন্দর, 4 জন ডিফেন্ডার রাইট ব্যাকে রাহুল বেকে, লেফট ব্যাকে রোশন সিং, সেন্টার ব্যাকে সন্দেশ এবং আনোয়ার, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার সুরেশ এবং জিকসন, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার মহেশ, লেফট মিডফিল্ডে আশিক, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে শান্তি, 1 জন ফরওয়ার্ডস ইরফান ইয়াদওয়াত। তো এইরকম কিন্তু হতে পারে আমাদের জাতীয় দলের প্লেইং 11। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা প্রায় ডেইলি আমার কাছে কোশ্চেনটা আসে যে আনোয়ার আলীর বিষয়টা নিয়ে আপডেট দাও। তো গতকালকে আনোয়ার আলীর বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসছে। সেটা হচ্ছে আনোয়ার আলীর কেসটা এই যে এতদিন ধরে বন্ধ হয়ে রয়েছে সেই বিষয়টা নিয়ে। আনোয়ার আলীর কেসে আর কোনো কিন্তু ভূমিকা থাকছে না প্লেয়ার স্ট্যাটাস কমিটির মানে পিএসসির, যেহেতু কেসটা এতটাই ডিলে করছে সেই কারণে কিন্তু পিএসসির আর কোনো রকম কিন্তু ভূমিকা থাকলো না এই কেসের হিয়ারিং নিয়ে। তো এই যে স্থগিত রাখা হয়েছিল এই যে কেসটা, সেই স্থগিত রাখা কেস চ্যালেঞ্জ করেছে কিন্তু মোহনবাগান অ্যাপিল কমিটিতে, এবং অ্যাপিল কমিটিতেই কিন্তু এবারে হিয়ারিং হবে এই আনোয়ার কেসের। মানে যেটা পিএসসিতে ছিল সেইটা পিএসসি থেকে ট্রান্সফার হয়ে কিন্তু অ্যাপিল কমিটিতে এসেছে, কারণ মোহনবাগান এই পিএসসিতে যে স্থগিত হয়ে পড়ে থাকা এই বিষয়টা নিয়েই অ্যাপিল কমিটিতে চ্যালেঞ্জ করেছিল পিএসসির বিষয়ে। সেই কারণে পিএসসি থেকে এই কেসটা কিন্তু অ্যাপিল কমিটিতে চলে এসছে, ট্রান্সফার হয়ে গেছে, এবং অ্যাপিল কমিটি তারা কিন্তু এই কেসটার এবার হিয়ারিং করবে। তো সেক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আনোয়ার ব্যান খেতে চলেছে, এইরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো এবার দেখা যাক কী হয়। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লিস্টন কোলাসোর জার্সি নম্বর 17 ছিল। তো এই সিজনে 17 থেকে 7 নম্বর জার্সি কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো এবার সেই 17 নম্বর জার্সি সেইটা কিন্তু দেওয়া হলো কিয়ান নাসিরিকে। তো লিস্টনের ফেলে আসা জার্সি নম্বর 17 সেইটা কিন্তু এবারে পরবেন কিয়ান নাসিরি, এবং গতকালকে তিনি প্র্যাকটিসের সময় সেই 17 নম্বর জার্সি পরেও ছিলেন। হাফ দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই খবরটা কালকে ফার্স্ট কভার করে দিয়েছিল এমবিএফটি, এবং তারপরে তো ছবি মানে এই যে প্র্যাকটিস সেশনের যে ছবি সেখান থেকেও ক্লিয়ার হয়ে গেছে। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এবার জেমি ম্যাকলারেনের বন্ধুকে দলে নিতে চেয়েছিল মোহনবাগান। তিনি আর কেউ নয়, তোমরা সকলেই চেনো, 33 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনা। তো এই লুনা, যার মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা, কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত। তো কেরালার সাথে তার কিন্তু 2027 সাল অবধি চুক্তি রয়েছে। তো এই লুনাকে দলে নিতে চেয়েছিল মোহনবাগান, তার ব্যাপারে এনকোয়ারিও চালিয়েছিল মোহনবাগান, যেরকমটা কিন্তু গতকাল মার্কাস জানিয়েছে। কিন্তু তার হাই স্যালারির জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই ডিলটা থেকে পিছিয়ে এসেছে, এইরকমটাই তারা মানে মার্কাস জানিয়েছে। তো এবার নতুন বিদেশি মোহনবাগান সই করাচ্ছে। তো দেখা যাক তিনি কে হয়, আর তার নাম ঘোষণাটা দেবাশিস দত্ত বলেছিলেন যে এই সপ্তাহে হয়ে যাবে। তো দেখা যাক, এই সপ্তাহে তো আর সময় নেই, আজকে নিয়ে আর 3 দিন বাকি রয়েছে, 3 দিন পরেই সপ্তাহ শেষ হবে। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।